কলকাতার দক্ষিণের একটা ভিড়ভাট্টা পাড়া, পাশেই মেট্রো স্টেশন, রাস্তা ভরা অটো, বাস, হর্নের শব্দ। সেই পাড়ার এক পুরনো ফ্ল্যাট বাড়ির চতুর্থ তলায় থাকে রিয়া সেন। ক্লাস 7-এ পড়ে, বয়স মাত্র 13, চুল দুদিকে বাঁধা, স্কুলে ডিবেট করে, আঁকতে ভালোবাসে। বাইরে থেকে স্পষ্ট বোঝাই যায় না তার জীবনের ভিতরে একটা অন্ধকার গর্ত তৈরি হচ্ছে। সেদিন সকালে রিয়া স্কুলে ক্লাসের মধ্যে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল। ক্লাস টিচার ভেবেছিলেন ব্লাড প্রেশার কমে গেছে। স্কুল থেকে ফোন গেল রিয়ার মা লতা সেনের কাছে। লতা শহরের একটি হাসপাতালের নার্স। দৌড়ে গিয়ে স্কুল থেকে মেয়েকে নিয়ে সরাসরি ক্লিনিকা গেলেন। ডাক্তারের কাছে রিয়ার মুখ সাদা হয়ে গেছে, হাত ঠান্ডা, কিছু রুটিন টেস্ট, কিছু প্রশ্ন। বমি বমি লাগে? রিয়া মাথা নাড়ল। পিরিয়ডস ঠিক আছে? প্রশ্নটা শুনে রিয়া যেন 1 সেকেন্ডের জন্য জমে গেল। তারপর মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকালো। উত্তরের বদলে শুধু ফিসফিস করে বলল, কখনো কখনো মিস করে। ডাক্তার লতাকে বাইরে বসতে বললেন। কিছুক্ষণ পর রিপোর্ট হাতে নিয়ে ফিরে এসে খুব ধীরে পেশাদার গলায় বললেন, মিসেস সেন, আপনার মেয়েটা প্রেগনেন্ট, প্রায় 12-13 সপ্তাহ। মুহূর্তে লতার গলা শুকিয়ে গেল, শব্দ বেরোলো না। কি বলছেন? ওর বয়স তো 13। এটা কিভাবে সম্ভব? ডাক্তারের চোখে সহানুভূতি, কিন্তু কণ্ঠে কঠোরতা। আমি জানি, শুনতে কঠিন, কিন্তু মেডিকেলি রিপোর্ট একদম ক্লিয়ার। আপনি পুলিশ কনসাল্ট করবেন। এটা সাধারণ ঘটনা না। রুমের দরজার ফাঁক দিয়ে রিয়া সব দেখছিল। তার চোখে আতঙ্ক, লজ্জা আর একটা অদ্ভুত শূন্যতা। তার ভিতরে যেন কেউ চিৎকার করছে, কিন্তু গলায় শব্দ আটকে গেছে। বাড়ি ফেরার পথে লতা একটাও কথা বললেন না। ফ্ল্যাটে ঢুকতেই দরজার কাছে বসে থাকা তার স্বামী প্রতাপ সেন উঠে দাঁড়ালেন। প্রতাপ একটি প্রাইভেট ব্যাংকে ম্যানেজার, সুশৃঙ্খল, কড়া, নিয়মকানুনে বিশ্বাসী মানুষ। কি হলো? ডাক্তার কি বলল? লতা দীর্ঘক্ষণ শুধু তাকিয়ে থাকলেন। তারপর খুব আস্তে বললেন, ও মা হতে যাচ্ছে। রুমের মধ্যে সেকেন্ডখানিক নিস্তব্ধতা। তারপর প্রতাপের গলায় বিস্ফোরণ। তুই কি বলছিস লতা? পাগল হয়েছিস নাকি? রিয়া ঘাড় নিচু করে দাঁড়িয়ে, তার কাঁধ কাঁপছে। প্রতাপ চোখ রাঙিয়ে চিৎকার করে উঠল, কে এই কাজটা করল? কার সঙ্গে? রিয়া, মুখ খোল। রিয়ার গলা কাঁপল, কিন্তু শব্দ বেরোল না। সে শুধু ভাবছিল, যদি আমি সত্যিটা বলি, কেউ বিশ্বাস করবে? সেই রাতটা সেনবাড়ির জন্য সবচেয়ে লম্বা রাত। প্রতাপ পায়চারি করছে, মাথায় হাত দিয়ে বসে যাচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছে। লতা একদম স্তব্ধ। ওদের বড় ছেলে নিখিল কলেজের ফাইনাল ইয়ার, কলেজ থেকে ফিরে শুনে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। রাত গভীর হতে না হতেই প্রতাপ সিদ্ধান্ত নিয়ে ফেলল, আমি সকালে থানায় যাব, কিন্তু তার আগে আমি আমার বাড়ি থেকে সত্যিটা বের করব। খাবার টেবিলে সবাই বসেছে, কেউ খাচ্ছে না। প্রতাপ গলা নিচু করে, কিন্তু ভেতরে লুকিয়ে থাকা আগুন স্পষ্ট। রিয়া, আমি একটা নাম চাই, তুই চুপ থাকলে তোরই ক্ষতি হবে। তোর বয়স 13, যে এটা করেছে সে ক্রিমিনাল। আমরা যদি চুপ থাকি, তোকে সারা জীবন এই বোঝা নিয়ে বাঁচতে হবে। রিয়া চামচটা হাতে নিয়ে বসে আছে, কিন্তু প্লেটের খাবারে হাত দিচ্ছে না। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে একটা মুখ, একটা ঘরের দেয়াল, একটা ঝাপসা আলো। সে চোখ বন্ধ করে ফেলে। মাথার ভেতরে যেন দুটো কণ্ঠ যুদ্ধ করছে, বল না বল, কেউ বিশ্বাস করবে না, করবে। হঠাৎ নিখিলের মুখে একটা নাম বেরিয়ে গেল। বাবা, ওর টিউশন স্যার বিনীত সিংয়ের গায়ে আমার শুরু থেকেই সন্দেহ ছিল। প্রতাপ থমকে গেল। কেন? নিখিল গম্ভীর হয়ে বলল, প্রায়ই দেখেছি স্যার টিউশন করার পরেও অজুহাত দিয়ে ওর রুমে থেকে যায়। একদিন রাতে আমি ফ্রিজ টেলে জল নিতে বেরিয়ে দেখি দরজাটা ভিতর থেকে লক করা, পরে খুলেছে। তখনও মাথায় নিইনি, কিন্তু এখন? লতার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি স্মৃতি খুঁজে দেখলেন। সত্যি একদিন বিনীত তাকে বলেছিল, রিয়াকে আমি আলাদাভাবে গাইড করব, ও খুব ট্যালেন্টেড। তিনি ভেবেছিলেন, ভালোই তো। প্রতাপ মেয়ের দিকে তাকিয়ে গর্জে উঠল, রিয়া বল, বিনীত কি তোর সঙ্গে? রিয়া যেন দম বন্ধ হয়ে আসছে। বিনীতের মুখ তার সামনে ভেসে উঠল না, ভেসে উঠল অন্য কারো মুখ, কিন্তু সেই মুখটা সে নিজেই নিজের মাথা থেকে ঠেলে সরিয়ে দিল। তার গলায় থেকে কোনো শব্দ এলো না, শুধু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। প্রতাপ সেটা স্বীকারোক্তি ধরা নিল, কাল সকালেই থানায় যাব, প্রথম নাম হবে বিনীত সিং। রিয়া নিঃশব্দে মনে মনে বলল, স্যার দোষী না, কিন্তু আমি কাউকে আসল নাম বলতে পারবো না। পরদিন সকালেই প্রতাপ থানায় গেল। কেসটা পড়ল সাব ইন্সপেক্টর কবির চ্যাটার্জির হাতে। 35 বছরের, কথা কম বলে, চোখ দিয়ে কাজ করে। একসময় ক্রাইম ব্রাঞ্চে ছিল, পরে ট্রান্সফার হয়ে এই থানায় এসেছে। শিশুর ওপর অত্যাচারের কেস সে অনেক দেখেছে, কিন্তু প্রত্যেকটা কেস তার কাছে আলাদা এক যুদ্ধ। কবির প্রথমে শান্তভাবে সব শুনল, রিপোর্ট, ডাক্তারের কাগজ,
রিয়ার বয়সের প্রুফ সব সামনে রেখে বলল, মিস্টার সেন, আমাদের আগে মেয়েটার সাথে আলাদাভাবে কথা বলতে হবে। আপনি, আপনার স্ত্রী, কেউ উপস্থিত থাকবেন না। ওর ওপর প্রেশার বাড়ালে ও আরও চুপ করে যাবে। প্রতাপ একটু আগ্রহ, একটু রাগ নিয়ে বলল, আমার মেয়েকে কোনোদিন হাতুড়ি দিয়ে কথা বলতে হয়নি, কিন্তু যে করেছে তাকে আমি শেষ করে দেব। কবির শুধু তাকিয়ে রইল। এই ধরনের বাক্য সে অনেক বাবার মুখেই শুনেছে। সব বাবাই প্রথমে ভেঙে পড়ে, তারপর আগুন হয়ে ওঠে। কিন্তু সে নিজের মাথায় একটা কথা লিখে রাখল, এই বাবাটা একটু বেশি কন্ট্রোলড আর অ্যাগ্রেসিভ। পরে দেখা যাবে। থানার মহিলা কনস্টেবলের রুমে রিয়ার সঙ্গে কবির প্রথম দেখা। ওর চোখ লাল, ঘুম নেই, মুখে এক ধরনের লজ্জায় জমে থাকা পাথর। কবির আগ্রাসী না হয়ে খুব নরম গলায় বলল, রিয়া, আমি কবির। আমার কাজ হচ্ছে যেটা তোমার সঙ্গে হয়েছে তার জন্য দায়ী মানুষটাকে খুঁজে বের করা। তুমি যতটুকু বলবে ততটাই লিখব। কিছু না বললেও আমি রাগ করব না। রিয়া নিজের হাত দুটো শক্ত করে চেপে ধরল। কবির ঘড়ি খুলে টেবিলে রাখল, মোবাইল সাইলেন্ট করে দিল, যেন বোঝাতে চাইল তার সময় এখন শুধু এই মেয়ের জন্য। তুমি কার ওপর ভরসা করতে? কে তোমার খুব কাছের ছিল? রিয়া অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আমার ড্রয়িং স্যার, আর টিউশন স্যার বিনীত স্যার, আর দাদা, মা। কবির খুব ধীরে প্রশ্নটা করল, তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা কি বিনীত স্যার করেছে? রিয়া চোখ বন্ধ করল। ভেতরে অন্য একটা মুখ উঠে আসছিল। তার গায়ে একটা চেনা গন্ধ, মিশানো সিগারেট আর আফটার শেভের গন্ধ। সেই মুখটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। নরম গলায় বলল, আমি বলতে চাই না। কবির খেয়াল করল বিনীত স্যারের নাম আসতেই সে না বলে উঠছে না, বরং বলতে চাই না বলছে। এটা দোষ স্বীকার না, এটা ভয়ের আত্মরক্ষা। তারপরেও আইন অনুযায়ী অভিযোগের ভিত্তিতে বিনীত সিংয়ের বিরুদ্ধে এফআইআর হলো। পোক্সো ধারা, ধর্ষণের চেষ্টা নয়, সম্পূর্ণ অপরাধ। সেদিন সন্ধ্যায় বিনীত সিংকে থানায় ডাকা হলো। সুশৃঙ্খল, চশমা পরা, মাথা নিচু করে বসে থাকা একজন তরুণ। কবির জিজ্ঞাসা করল, আপনি রিয়াকে কতদিন ধরে পড়াচ্ছেন? 3 বছর, ক্লাস 5 থেকে এখন পর্যন্ত। রাতে কখনো একা থাকতেন ওর সঙ্গে? কয়েকবার। আন্টি কিচেনে ছিলেন, কিন্তু দরজা কখনো লক করেনি। কবির টেবিলের উপর হাত রেখে খানিকটা সামনে ঝুঁকে বলল, রিয়া প্রেগনেন্ট। বাবা মায়ের অভিযোগ আপনি এই অপরাধের জন্য দায়ী। আপনি কি বলবেন? বিনীত প্রথমে স্তব্ধ, তারপর তার গলায় একটা নিরাপত্তাহীনতা ভাঙল। স্যার, আমি ওকে নিজের ছোট বোনের মতো দেখি। আমি কিছু করিনি। আমার জীবনটাই শেষ হয়ে যাবে স্যার। কবির চোখ টের পাচ্ছিল এই মানুষটা ভয়ে কাঁপছে, কিন্তু সেই ভয়ের ভেতরে একটা সত্যি আছে কিনা বোঝা কঠিন। সে হালকা করে বলল, তোমার মোবাইলটা দাও। মোবাইল তুলে নিয়ে কবির এক ঝলক দেখতেই চোখ কুঁচকে গেল। ইনবক্সে কোথাও রিয়ার নাম নেই, কিন্তু থানার সাইবার টিমের প্রিন্ট আউট বলে বিনীতের নম্বর থেকে রিয়ার নম্বরে বহু লেট নাইট কল গেছে। অডিও কল লগ একদম ক্লিয়ার। 2 তথ্যের মধ্যে টানা পড়েন। কবিরের মাথায় প্রথম আলোর রেখা জ্বলে উঠল। এই কেসটা যতটা সোজা দেখাচ্ছে ততটা সোজা না। পরের দিন কবির সেন বাড়িতে গেল। ফ্ল্যাটের ড্রয়িং রুমে সস্তা কাঠের শোকেস, দেবতার ছবি, টিভি, একটা বড় সাইজের ফ্যামিলি ফটো। রিয়া বাঁদিকে, পাশে নিখিল, মাঝখানে প্রতাপ আর লতা। ছবিতে হাসি, এখনকার বাস্তবে সেই হাসির সঙ্গে কোনো মিল নেই। প্রতাপ অনেকটা অভিনীত সংযম নিয়ে বলল, ইন্সপেক্টর, আপনি যে করে হোক বিনীতের শাস্তি নিশ্চিত করুন। আমার মেয়ের জীবনটা ও নষ্ট করেছে। কবির খুব কুল গলায় বলল, আমরা আইনের পথেই যাব মিস্টার সেন, তবে একটা জিনিস জানতে চাই, আপনারা রিয়ার ফোন দেখেছেন? লতা হাত নাড়লেন। ওর একটা স্মার্টফোন আছে, আমি 2 দিন আগে নিয়েছি। এই নিন। ফোনটা পুরনো, অ্যাপ কম, লক নেই। কল লগে সত্যিই বিনীত স্যারের নম্বর আছে, কিন্তু লাস্ট কল অনেক দিন আগে। সাইবার টিমের ডেটা বলছে 3 সপ্তাহ আগেও মাঝরাতে লম্বা কল হয়েছে। কবির ঠান্ডা গলায় বলল, রিয়ার আর একটা ফোন থাকতে পারে? প্রতাপ সঙ্গে সঙ্গে বিরক্ত হয়ে বলল, আমরা কি আমাদের মেয়েকে চোর ডাকাত বানিয়েছি যে লুকিয়ে ফোন রাখবে? কবির বাইরে যাওয়ার ভান করে বেরোহ, কিন্তু করিডরে থেমে গিয়ে নিখিলকে আলাদা করে ডাকল। শোন, তোর বোনের সাথে সবচেয়ে বেশি ফ্রি কার কথা হতো? নিখিল একটু ভেবে বলল, ও একটা অনলাইন গেম খেলতো, সেখানে এক হিরো 99 নামে কারোর সাথে অনেক চ্যাট করত। আমি কয়েকবার টিজ করেছিলাম, ও হেসে বলেছিল ও শুধু ফ্রেন্ড। ওর সেকেন্ড ফোন আছে? নিখিল একটু থেমে বলল,
আমার পুরনো একটা অ্যান্ড্রয়েড ফোন ওকে দিয়েছিলাম গেম খেলার জন্য, বাবা জানে না। কবিরের চোখের কোণা হালকা চিকচিক করল। ফোনটা কোথায়? নিখিলের রুম থেকে বিছানার নিচে একটা মোড়ানো কাপড়ের মধ্যে পাওয়া গেল সেই ফোন। ফোনের প্যান্ট্রির মতো লুকোনো, যেন কারো থেকেও দেখতে না পায়। ফোনটা অন করে কবির এক ঝলক দেখেই বুঝল সে সোনার খনি পেয়ে গেছে। চ্যাট বক্স একদম ভর্তি। হিরো 99, ডোন্ট বি স্কেয়ার্ড, জাস্ট সে দ্য নেম দে ওয়ান্ট, হিরো 99। ইফ ইউ টেল দ্য রিয়েল নেম, নো ওয়ান উইল বিলিভ ইউ, দে উইল সে ইউ আর ম্যাড। হিরো 99, আই এম উইথ ইউ, ট্রাস্ট মি, রিমেম্বার দ্যাট নাইট, অনলি উই নো হোয়াট হ্যাপেন্ড। সঙ্গে সঙ্গে চোখে পড়ল একটা চ্যাট। হিরো 99, ইফ দে ফোর্স ইউ, টেক বিনীত স্যারস নেম, হি ইজ আ গুড পারসন, হি উইল সার্ভাইভ, বাট ইফ ইউ সে দ্য আদার নেম, এভরিথিং উইল বার্ন। কবিরের বুকের মধ্যে কিছু একটা কেঁপে উঠল। অপরাধীকে সে এখনও জানে না, কিন্তু এখন সে নিশ্চিত রিয়াকে কেউ কথা বলে সাজিয়ে দিচ্ছে। প্রোফাইলের ডিপি নেই, নম্বর ভার্চুয়াল, কিন্তু কলের সময় টাওয়ার লোকেশন ট্রেস করলে একটা প্যাটার্ন বেরিয়ে এলো। সকলেই সেনবাড়ির টাওয়ার রেঞ্জে, আর প্রায়শই ম্যাচ করছে প্রতাপ সেন অফিস থেকে ফেরার টাইমের সাথে। কবির মনে মনে বলল, হিরো 99 কে তুমি? বাঁচাতে চাইছো কাকে, আর ডুবিয়ে দিতে চাইছো কাকে? কেস এখন দুই ভাগে দাঁড়িয়ে গেল। একদিকে বিনীত সিং, মিডিয়া ও প্রতিবেশীদের চোখে অভিযুক্ত শয়তান শিক্ষক, অন্যদিকে অদৃশ্য এক হিরো 99 যে রিয়ার মাথায় কথার স্ক্রিপ্ট বসিয়ে দিচ্ছে। কবির সাইবার সেলে ডেকে বলল, এই নম্বরের পেছনে যে সিম সেটা কার নামে? ঘণ্টাখানেক পর রেজাল্ট এলো। এটা আসলে একটি প্রি অ্যাক্টিভেটেড সিম, ছোট দোকান থেকে কেনা, নাম ভুয়া, ঠিকানা ভুয়া, কিন্তু লোকেশন ডেটা একটা জিনিস বারবার বলছে। কলের বেশিরভাগটাই এসেছে সেনবাড়ির ভিতর থেকে। কবির আবার সেনবাড়িতে গেল, কিন্তু এবার সে শুধু রিয়ার সঙ্গে দেখা করতে চাইল। মহিলা কনস্টেবল উপস্থিত, দরজা হালকা খোলা। রিয়া, হিরো 99 কে? রিয়ার বুক ধরপড় করে উঠল। আমি জানি না। তুমি কি ওকে কখনো সামনাসামনি দেখেছ? রিয়া চুপ। তোমার মাথার মধ্যে যে গলা কথা বলে, এই নাম বলো, ওই নাম বলো, সেটা কি হিরো 99-এরই গলা? রিয়া হঠাৎ কাঁদতে শুরু করলো। আমি কাউকে আসল নাম বলতে পারবো না। ও বলেছে বললে সব ভেঙে যাবে, সবাই আমাকে দোষ দেবে। কবির খুব ধীরে শব্দগুলো মেপে পড়ল। তোমার গায়ে যে গন্ধটা ছিল ওই রাতে, তুমি কাকে চিনতে পারো সেই গন্ধে? সিগারেট, আফটার শেভ, কার গায়ে? রিয়া থমকে গেল। চোখের সামনে দৃশ্য ফিরে এলো। ম্লান আলো, দরজা আঁত খোলা, বুকের ওপর ভারী একটা শরীর, গলায় চাপা সুরে ফিসফিস, চিৎকার করবি না। তুই যদি কাউকে বলিস, আমি নিজেকে মেরে ফেলব। তোর মা, তোর দাদা আমাকে নিয়ে বাঁচে, তুই কি তাদের থেকে বাবাকে কেড়ে নিবি? ও কাঁদতে কাঁদতে বলল, আমি বাবার নাম বলতে ভয় পাচ্ছি। গলার ভেতর শব্দ আটকে গেল। কবির থেমে গেল, শ্বাস আটকে রাখল। এই একটা লাইন কেসের সব কিছু উল্টে দিল। সে ধীরে বলল, তোর বাবা প্রতাপ সেন? রিয়া মাথা নাড়ল না, কিন্তু তার কান্নায় শরীর কাঁপার ভঙ্গিতে উত্তর স্পষ্ট। ও বলেছে আমি বললে সবাই বলবে আমি পাগল, আমি কুচকানো গল্প বানাচ্ছি, আমার বয়স তো মাত্র 13, কেউ বিশ্বাস করবে না। কবির গভীর নিঃশ্বাস নিল, মনে মনে ভাবল, সোজা রাস্তা কিছুই নেই। আসল আসামি সবসময় সামনে থাকে, কিন্তু পরিচয় বদলে। কিন্তু শুধু একটি শিশুর কাঁদতে কাঁদতে বলা কথা যথেষ্ট না, তাকে প্রমাণ লাগবে। সেই প্রমাণ হবে ঠান্ডা, বৈজ্ঞানিক, অপ্রতিরোধ্য, ডিএনএ। কবির ডাক্তারের সঙ্গে বসে প্ল্যান করল। আইনের নিয়ম মেনে আদালতের অনুমতি নিয়ে পিতৃত্ব পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হবে। প্রথমে অফিসিয়ালি বিনীত সিংয়ের স্যাম্পল নেওয়া হলো। প্রতাপ নিজের থেকেই বলল, আমারও নিয়ে নিন, আমি দাঁড়াতে পারি সামনে, আমি চাই প্রমাণ হোক আমি নির্দোষ। কবির মুখে কিছু বলল না, কিন্তু ভিতরে একটা তীক্ষ্ণ হাসি হলো। দোষী মানুষ মাঝে মাঝে প্রমাণের কথাই সবচেয়ে জোরে চিৎকার করে। কয়েকদিন পর সাইবার সেল আর ল্যাবের রিপোর্ট একসাথে এলো। সাইবার সেলের রিপোর্ট, হিরো 99 যে সিম ব্যবহার করেছে তা কয়েক সপ্তাহ আগে একটা ছোট মোবাইল দোকান থেকে কেনা। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেল প্রতাপ সেন নিজে সেই সিম কিনছেন, অন্য নাম বলে দ্রুত দোকান থেকে বেরিয়ে যাচ্ছেন। ডিএনএ রিপোর্ট, ভ্রূণের জেনেটিক প্রোফাইলের সঙ্গে বিনীত সিংয়ের কোনো মিল নেই, কিন্তু প্রতাপ সেনের প্রোফাইলের সঙ্গে সম্পূর্ণ ম্যাচ। ভাষায় লেখা, প্রবাবিলিটি অফ প্যাটার্নিটি 99.999%। রিপোর্ট দেখে কবির এক মুহূর্ত চোখ বন্ধ করল। সে জানত আজ যেদিকে যাবে সেখানে একটা পরিবারের ধ্বংস অনিবার্য, কিন্তু সেই ধ্বংসের আগেই একটি মেয়ের জীবন ইতিমধ্যেই ভেঙে গেছে। কবির সেন বাড়িতে ঢুকল, সঙ্গে 2 কনস্টেবল। প্রতাপ একটু অবাক, একটু বিরক্ত হয়ে বলল, আবার?
কিছু জানতে বাকি আছে? কবির খুব শান্তভাবে, যেন সাধারণ কথাবার্তা। মিস্টার সেন, আমি একটু ভিতরে আসতে পারি? ড্রয়িং রুমে সবাই বসেছে। লতা ভীষণ ক্লান্ত চোখে তাকিয়ে আছে। নিখিলের চোখে আগুন আর লজ্জা মেশানো। রিয়া নিজের রুমের দরজার কাছে দাঁড়িয়ে। কবির ফাইল খুলে খুব ঠান্ডা কণ্ঠে বলল, ডিএনএ রিপোর্ট এসেছে। প্রতাপ গলা তুলে বলল, হ্যাঁ আমি জানতাম, ওই বিনীতই। কবির তাকে থামিয়ে বলল, বিনীত নির্দোষ। ভ্রূণের যে ডিএনএ সেটা তার সঙ্গে ম্যাচ করেনি, করেছে আপনার সঙ্গে। ঘরের ভেতর যেন অক্সিজেন কমে গেল। লতা এগিয়ে এসে কাগজটা হাতে নিয়ে পড়তে চেষ্টা করল, কিন্তু অক্ষরগুলো সব ঝাপসা। নিখিল কাঁপা গলায় বলল, কি বলছেন স্যার? কবির এক শব্দ স্পষ্ট করে বলল, আইন অনুযায়ী এই ভ্রূণের জৈবিক বাবা প্রতাপ সেন, আপনার স্বামী। রিয়া দরজার ফাঁক থেকে বেরিয়ে এসে এক মুহূর্ত বাবার দিকে তাকালো। প্রতাপের মুখে কখনো দেখা যায়নি এমন বিকৃত একটা ভয় ফুটে উঠল। 2 সেকেন্ডের জন্য সে কথা খুঁজে পেল না। তারপর হঠাৎ চিৎকার করে উঠল, সব মিথ্যে, এসব টাকা খেয়ে তৈরি রিপোর্ট। আমি আমার নিজের মেয়েকে। কবির শান্ত গলায় বলল, হ্যাঁ ঠিক সেটাই, যে কথা কেউ সহজে বিশ্বাস করতে চায় না। তবে তোমার ফোন কেন হিরো 99-এর সিমের লোকেশন ম্যাচ করছে? তুমি কেন সেই সিম নিজে কিনেছিলে? কেন রিয়াকে শিখিয়েছিলে বিনীতের নাম বলতে? কারণ তুমি জানাতে চাওনি সত্যি নামটা। প্রতাপ যেন দিয়ালে ঠেকে গেল, কণ্ঠ ভেঙে গেল। ও কিছু বুঝতো না। আমি তখন খুব ভেঙে পড়েছিলাম। ব্যাংকের চাকরি নিয়ে প্রেশার, মদ খেয়েছিলাম। এক রাত ভুল। কবির কড়া গলায় কেটে দিল, তোমার এক রাতের ভুল একটা 13 বছরের জীবনের পুরো ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে। কনস্টেবল এগিয়ে এসে প্রতাপের হাতে হ্যান্ডকাফ লাগালো। লতা হাঁটুতে ভেঙে পড়ে মাটিতে বসে পড়ল, মুখে শুধু একটা বাক্য, তুই এটা করতে পারলি প্রতাপ, নিজের মেয়ের সাথে। রিয়া কাঁদছিল না, তার চোখ একদম শুকনো। মাথার ভিতরে সে শুধু ভাবছিল, আজ সত্যিটা বেরোলো, তবু আমার জীবনের রাত কি শেষ হলো? কেসটা হাই প্রোফাইল হয়ে গেল। খবরের কাগজে বড় বড় হেডলাইন, ব্যাংক ম্যানেজার বাবার হাতে 13 বছরের মেয়ের জীবন নষ্ট। মিডিয়া প্রথমে যে টিউশন স্যারকে হেনস্থা করেছিল, এখন তার নির্দোষতার খবর ছোট করে ছাপল। বিনীত সিং ছাড়া পেলেও তার কেরিয়ার, সম্মান সব কিছু একটা দাগ নিয়ে এগোবে। কোর্টে সাক্ষ্য দিতে গিয়ে রিয়া কেঁপে গেলেও কবির আর চাইল্ড কাউন্সিলর তার পাশে থাকল। বিচার চলল, প্রমাণ একের পর এক সাজানো হলো। শেষে প্রতাপ সেনকে দোষী সাব্যস্ত করা হলো। রিয়া এখন সাইকোলজিক্যাল কাউন্সিলিং নিচ্ছে। স্কুল বদলেছে। ডাক্তারের কনসালটেশনে পরের মেডিকেল ডিসিশন নেওয়া হয়েছে। সে নিজেই সিদ্ধান্তে অংশ নিয়েছে, তাকে জোর করে কিছু করা হয়নি। একদিন বিকেলে কবির হাসপাতালের বাগানে রিয়াকে বসে থাকতে দেখল। গাছের নিচে বসে হাওয়ায় চুল উড়ছে, হাতে একটা খাতা। কি লিখছ? রিয়া একটু হেসে বলল, আমার গল্প। 13 বছরের মেয়েটি গর্ভবতী হয়, কে করেছিল এই কাজটা জানলে অবাক হবেন। এই টাইটেলে। কবির থমকে গেল, তুমি নিজের গল্প লিখছ? হ্যাঁ, কারণ যদি আমি না লিখি, অন্যরা শুধু শিরোনাম লিখবে, আমার কষ্ট কেউ বুঝতে পারবে না। কবির উঠে দাঁড়ালো। তার মনে হলো এই মেয়েটা সব হারিয়ে ফেলেও একটা জিনিস ফিরে পেয়েছে, নিজের কণ্ঠ। সে মনের ভিতরে নীরবে বলল, দোষী শুধু প্রতাপ না, দোষী সেই নীরবতাও যে এতদিন রিয়াকে চুপ করিয়ে রেখেছিল।